বিদেশ যাত্রার জন্য অনুকূলে নয় খালেদা জিয়ার শারীরিক অবস্থা। মেডিকেল বোর্ডের সবুজ সংকেত পেলেই আসবে এয়ার অ্যাম্বুলেন্স। শারীরিক অবস্থাই বলে দিবে যে ওনাকে কখন বিদেশে চিকিৎসার জন্য নিয়ে যাবে। আমাদের মেডিকেল অ্যাম্বুলেন্স সবসময়ই প্রস্তুত আছে। কালই ঘোষণা হতে পারে আনিসুল ইসলাম মাহমুদ ও আনোয়ার হোসেন মঞ্জুর নতুন জোট। দাবি আওয়ামী লীগের ভোট টানা নয়, গণতান্ত্রিক ধারা তৈরি। একটা তৃতীয় ধারার এখন দরকার হচ্ছে, যারা এই ধর্মভিত্তিক রাজনীতি বিশ্বাস করে না, যেখানে মুক্তিযুদ্ধও থাকবে, যেখানে আমাদের ধর্মীয় মূল্যবোধ থাকবে। কোনো না কোনো শক্তি এদেরকে সমর্থন করছে, সেই জন্য তারা লাফাচ্ছে। তো যারা স্টিয়ারিং হুইল তাদেরকে আমাকে না বলে নাই, তা আমি কেন বলবো আমি নির্বাচন বাধা দিচ্ছে। ইশতেহার তৈরিতে আজ থেকে দেশ গড়ার কর্মসূচি শুরু করছে বিএনপি। তারেক রহমানের নেতৃত্বে আগামী নির্বাচনে অংশ নেবে দলটি, বলছেন নেতারা। আমরা জানি তারেক রহমান সাহেব আসবেন, সহসা দেশে ফিরবেন। উনি দেশে ফিরে আমাদের নির্বাচনী নেতৃত্ব দিবেন। বাংলাদেশের সাথে সম্পর্ক রাখতে হলে শেখ হাসিনাকে ফেরত দিতে হবে, বলছে এনসিপি। ভারতের বিরুদ্ধে আগামী নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারার অভিযোগ। সোহরাওয়ার্দী উদ্যানে অবহেলিত মুক্তিযুদ্ধের স্মৃতিস্মারক পুড়িয়ে ফেলায় ধ্বংসস্তূপে পরিণত স্বাধীনতা জাদুঘর, স্বরূপে ফিরিয়ে আনতে নানা উদ্যোগ। লম্বা মেয়াদের পরিকল্পনা আছে যে জাদুঘরটাকে নতুন করে একটা কিউরেশন এবং ডিসপ্লে হবে। একটা আধুনিক জাদুঘরের যে ধরনের কিউরেশন লাগে সেভাবে আমরা খুব দ্রুতভাবে সাজাচ্ছি এবং উদ্বোধনও করে ফেলতে পারবো খুব তাড়াতাড়ি। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত থাকলেও খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিবেচনা করে লন্ডন নিতে দেরি হচ্ছে। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসনের স্বাস্থ্যের অবস্থা জানাতে হওয়া শনিবার ব্রিফিংয়ে এমনটাই জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর এজেডএম জাহিদ হোসেন। বলেন, শারীরিক পরিস্থিতি এখন প্রাধান্যের বিষয়। মেডিকেল বোর্ড এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও সেটিকে গুরুত্ব দিচ্ছেন বলে জানান তিনি। 14 দিন ধরে বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। গত 23 নভেম্বর রাতে শ্বাসকষ্ট দেখা দিলে খালেদা জিয়াকে এভারকেয়ারে ভর্তি করা হয়। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে দেশি বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের অধীনে চলছে খালেদা জিয়ার চিকিৎসা। বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য শুক্রবার লন্ডনে নেওয়ার সিদ্ধান্ত নেয় মেডিকেল বোর্ড, কিন্তু বৃহস্পতিবার রাতেই তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পরিবর্তন হয় সিদ্ধান্তের। কারিগরি ত্রুটির কারণে এয়ার অ্যাম্বুলেন্সও পৌঁছাতে পারেনি। পরবর্তী সিদ্ধান্ত হয় শারীরিক অবস্থা বিবেচনায় রবিবার বেগম খালেদা জিয়াকে নেওয়া হতে পারে লন্ডনে। কিন্তু শনিবারও আসে সিদ্ধান্তের পরিবর্তন। খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে বিকেলে সাংবাদিকদের ব্রিফ করেন ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। বলেন, এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত আছে, কিন্তু খালেদা জিয়ার চিকিৎসা কেন্দ্রিক নিরাপত্তার বিষয়টি প্রাধান্য পাচ্ছে। চিকিৎসাগত দিক থেকে এটি অত্যন্ত প্রাধান্য পাচ্ছে সর্বত্রই, এবং আমাদের যে মেডিকেল বোর্ডের সম্মানিত সদস্যরা ইউকে এবং আমেরিকা থেকে এবং বাংলাদেশ থেকে যারা অংশগ্রহণ করছেন, ইভেন সুদূর চায়না থেকেও, সবাই কিন্তু ওনার ফিজিক্যাল কন্ডিশনের উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও চিকিৎসকদের পরামর্শ মেনে সিদ্ধান্ত নেওয়ার কথা বলেছেন, জানান ডাক্তার জাহিদ। তারেক রহমান সাহেব এটি যেমন তদারকিও করছেন এবং এই ব্যাপারে চিকিৎসকদের মতামতকেই উনি সবচেয়ে বেশি অগ্রাধিকার দিচ্ছেন, দলও সেই অনুযায়ী অগ্রাধিকার দিচ্ছে। খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে কোনো ধরনের গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন এই চিকিৎসক। বলেন, অতীতেও চেয়ারপারসন আরও খারাপ অবস্থা থেকে সুস্থ হয়ে ফিরেছেন, তাই এবারও তার সুস্থতারই প্রত্যাশা। এর চেয়েও প্রতিকূল অবস্থা থেকে আল্লাহ ওনাকে
সুস্থ করেছেন। আপনাদের সবার দোয়ায় আমরাও এবার এবং মেডিকেল বোর্ড অত্যন্ত আশাবাদী যে এবারও ওনার যে শারীরিক জটিলতা এটা থেকে আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ মেহেরবানিতে ইনশাআল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হবেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীও জানিয়েছেন, ডাক্তারদের সিদ্ধান্তের উপরে নির্ভর করছে খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়টি। উনি ট্রাভেল করতে পারবেন কিনা এটা হচ্ছে সমস্যা এই মুহূর্তে। এটার অপেক্ষায় আমরা আছি যে এই মুহূর্তে এটা সিদ্ধান্ত হবে। এয়ার অ্যাম্বুলেন্স কোনো ইস্যু না, যেটা কাতারেরটা আসবে, জার্মানি আসবে, অন্য কিছু আসবে, সেটা কোনো বিষয় এই মুহূর্তে না। এদিকে পরিবারের পক্ষ থেকে খালেদা জিয়ার সার্বিক চিকিৎসার সমন্বয় করছেন পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান। শুক্রবার লন্ডন থেকে দেশে ফিরে সরাসরি যান এভারকেয়ার হাসপাতালে। শনিবারও হাসপাতালে এসে চিকিৎসকদের সঙ্গে আলোচনা পরামর্শ করেছেন তিনি। সার্বিক খোঁজ খবর রাখছেন বেগম খালেদা জিয়ার শরীরের অবস্থার। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থার আপডেট জানার চেষ্টা করব এবং এভারকেয়ার হসপিটালের সামনের অবস্থা জানার চেষ্টা করব। সহকর্মী তাজনুর ইসলাম সেখানকার খবরগুলো রাখছেন। তাজনুর, জানাবেন সেখানে কি অবস্থা দেখছেন এবং বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থার কোনো আপডেট কি আপনার কাছে রয়েছে কিনা? তার ব্যক্তিগত চিকিৎসক কোনো ব্রিফিং আজ করতে পারেন কিনা? ব্রিফিংয়ে কোনো সিদ্ধান্ত কিংবা নতুন তথ্য জানার সুযোগ এই সকালবেলাতে এখনও সেটি তৈরি হয়নি ইশরাত। তবে আমি একটু সামনের পরিস্থিতি দেখাতে চাই। মূলত ওই সকালবেলাতে বেশ খানিকটা শীত পড়েছে এবং একেবারে প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঠিক এই মুহূর্তে একটা পালাবদল হচ্ছে। অর্থাৎ রাতভর যারা ডিউটি করেছেন, আমরা কয়েকজন বিজিবি সদস্যকে এগিয়ে যেতে দেখছি। তাদের সেই পালাবদলের কিংবা শিফটিং যেটাকে বলছি আমরা, সেইটি সময় হয়েছে। রাতভর তারা দাঁড়িয়েছিলেন একদম প্রধান ফটকে। তাদের একটা দল যারা রাতভর ছিলেন তারা এই মুহূর্তে চলে যাচ্ছেন এবং নতুন আরেকটা দল যারা আজকে সারাদিন আবার ডিউটি করবেন তারা নতুন করে এসে যোগ দিচ্ছেন। পুলিশের বেলাতেও তাই। হয়তো এই যে ঠিক এখন 8টা বাজে, কিছুক্ষণের মধ্যে পুলিশ সদস্য যারা রয়েছেন তাদেরও এই পালাবদলটি ঘটবে। মূলত সার্বিক নিরাপত্তা জোরদার করার যে ব্যাপারটি এভারকেয়ার হাসপাতালে গত 1 সপ্তাহ ধরে আমরা দেখছি, সেই তৎপরতা আইনশৃঙ্খলা বাহিনীর সেই কার্যক্রম মানে ভীষণ রকম আরও শক্ত কিংবা পোক্ত হয়েছে। বিশেষ করে এসএসএফ যখন থেকে খালেদা জিয়ার নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত হয়েছে, হাসপাতালের ভেতরে তারা অবস্থান করছেন সার্বিক নিরাপত্তার সেই বিষয়গুলো তদারকি করতে। এবং এভারকেয়ার হাসপাতালের ঠিক এই যে প্রধান ফটক, সেখানে আসলে গত মঙ্গলবার সকালবেলাতেই ব্যারিকেড দিয়ে রাস্তার এক পাশ আসলে বন্ধই করে দেওয়া হয়েছে। সেই সমস্ত কিছু মিলিয়ে নিরাপত্তার যে বিষয়টি এই সকালবেলাতে, সেটি খুব আলাদা করে চোখে পড়ার মতো। একই সঙ্গে যেটি সাধারণত প্রত্যেকদিন যেটি দেখা যায় যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা এসে ভিড় জমান, এখানে বিশাল রকমের একটা ভিড় তৈরি হয়, সেটি এই সকালবেলাতে এখনও তৈরি হয়নি। যদিও শীতের সকাল, আরও রোদ গরম হবে, দিন আরেকটু যখন লম্বা হবে কিংবা দিনের আরও সময় যখন গড়াবে, তখন গিয়ে সেই নেতাকর্মীদের কিংবা সেই যারা এসে প্রত্যেক দিন খোঁজখবর নিতে আসেন বিভিন্নভাবে, বিশেষ করে আজকে যেমনটি ধারণা করা হচ্ছে যে শুক্রবার ঘোষণা দেওয়া হয়েছিল যে রোববার খালেদা জিয়াকে লন্ডন নেওয়া হতে পারে, বিদেশে নেওয়া হতে পারে, সেই তথ্য জানতেও অনেকে আজকেও এভারকেয়ারের সামনে আসবে এমনটি খুব স্বাভাবিকভাবে ধারণা করাই যায়। তবে স্বাস্থ্যের যে ব্যাপারটি, সেটি হচ্ছে নতুন করে কোনো তথ্য আসলে যুক্ত হয়নি, কোনো রকমের উন্নতি কিংবা কোনো রকমের অবনতি সেটি জানার সুযোগ হয়নি। তবে এই মুহূর্তে খালেদা জিয়া কেমন আছে সেটি আসলে জানার জন্য তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এজিএম জাহিদ যখন গণমাধ্যমের সামনে এসে আনুষ্ঠানিকভাবে জানাবেন, ব্রিফ করবেন, তখনই কেবলমাত্র সেই তথ্যগুলো জানার সুযোগ তৈরি হবে। তবে যেই আলোচনাটি গত 4-5 দিন ধরে সবার মুখে মুখে, সেটি হচ্ছে একটা আগ্রহের জায়গাও তৈরি হয়েছে যে কখন খালেদা জিয়াকে বিদেশে নেওয়া হবে, সেই কার্যক্রম কিংবা সেই ব্যাপারগুলো আসলে কিভাবে কখন ঘটবে, সবগুলো প্রশ্নের উত্তর কেবলমাত্র সেই সময়ে জানার সুযোগ হবে। ইশরাত, যখন মেডিকেল বোর্ড সবুজ সংকেত দেবে ঠিক তখনই আমরা জানতে পারবো। অনেক ধন্যবাদ আপনাকে তাজনুর। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে নানা গুঞ্জন। দলের নেতারা স্পষ্ট জানিয়েছেন, তারেক রহমানের নেতৃত্বেই আগামী নির্বাচনে অংশ নেবে বিএনপি। উপযুক্ত সময়ে দেশে ফিরবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এদিকে আজ থেকে শুরু হচ্ছে বিএনপির দেশ গড়ার কর্মসূচি। 13 ডিসেম্বর পর্যন্ত সেসব কর্মসূচিতে তারেক রহমান ভার্চুয়ালি সমাপনী বক্তব্য দেবেন। এর মাধ্যমে আগামীর বাংলাদেশ নিয়ে মানুষের মতামত জানবে বিএনপি, যার আলোকে প্রস্তুত হবে দলটির নির্বাচনী ইশতেহার। 11 ডিসেম্বর ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরিকল্পনা আছে নির্বাচন কমিশনের। তাই জোর আলোচনা কবে দেশে ফিরবেন তারেক রহমান।
মনোনয়ন দাখিলের আগে ভোটার না হলে প্রার্থী হওয়ার আইনি বিধিনিষেধ নিয়েও জনমনে নানা প্রশ্ন। তবে কি নির্বাচনে প্রার্থী হচ্ছেন না বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান? সকালে ঢাকায় নিজ কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুসরু মাহমুদ চৌধুরী। জানান তারেক রহমানই বিএনপির নির্বাচনী কর্মকাণ্ডের নেতৃত্ব দিবেন। আমরা জানি তারেক রহমান সাহেব আসবেন, সহসা দেশে ফিরবেন। ওনার বাড়িঘর সব প্রায় শেষের দিকে, ওনার অফিসের কাজও প্রায় শেষের দিকে। উনি দেশে ফিরে আমাদের নির্বাচনী নেতৃত্ব দিবেন। ওনার নেতৃত্বে মন্ত্রিসভা গঠন হবে। রাজধানীতে 7 থেকে 13 ডিসেম্বর পর্যন্ত দেশ গড়ার কর্মসূচি নিয়ে দলীয় নেতাকর্মী ও সমাজের বিভিন্ন পর্যায়ের মানুষের মতামত জানবে বিএনপি। 2 পর্বে সাজানো সেই কর্মসূচির সব আয়োজনে ভার্চুয়ালি সমাপনী বক্তব্য দিবেন তারেক রহমান। কেআইবিতে হওয়া সেই ভেন্যু পরিদর্শনে এসে বিএনপি নেতা রিজভী আহমেদ বললেন, বিদেশে থাকলেও দলের সকল কর্মকাণ্ডে সামনে থেকেই দিক নির্দেশনা দিচ্ছেন তারেক রহমান। দূরে থাকলেও আজকে প্রযুক্তির মাধ্যমে তৃণমূল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত তিনি সবসময় কথা বলছেন, তত্ত্বাবধান করছেন, খেয়াল রাখছেন, এই কাজগুলো করছেন। উনি জনগণের প্রতি ওনার যে দায়িত্ব এবং অঙ্গীকার, সেই অনুযায়ী তিনি যখন মনে করবেন, সব কিছু মিলিয়ে যখন মনে করবেন তিনি তখনই আসবেন এবং জনগণের নেতৃত্ব দিবেন। 7 দিনের দেশ গড়া কর্মসূচির মাধ্যমে বিএনপি তাদের আগামী রাষ্ট্র পরিচালনার কর্মপন্থা ঠিক করবে বলে জানান রিজভী আহমেদ। বিএনপি পলিটিক্স অফ কনভেনিয়েন্সে বিশ্বাসী নয়। এটা বিএনপির হচ্ছে দীর্ঘদিনের এইটা ঐতিহ্য। এই ঐতিহ্য বিএনপি আবারও সেটা করবে, সেইটাই বাস্তবায়ন করে। এর মধ্যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে কথাগুলো বলেছেন, তিনি ফার্মার কার্ড নিয়ে, তারপরে আরও যে সমস্ত বিষয়গুলো তিনি বলেছেন, প্রত্যেকটি ইমপ্লিমেন্ট হবে এবং সেটা প্রযুক্তি সহায়ক। আগামীকাল সকালে কর্মসূচির উদ্বোধন করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রথম 2 দিনের আয়োজক ছাত্রদল। শুরু হচ্ছে জাতীয়তাবাদী ছাত্রদলকে দিয়ে। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল এবং ভোটে আগে পরের কাজ পর্যালোচনায় আজ বৈঠকে বসছে নির্বাচন কমিশন। বৈঠকে 9 এজেন্ডা নিয়ে আলোচনা হবে। আজ সকাল 10:30টায় নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিনের সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। উপস্থিত থাকবেন 4 নির্বাচন কমিশনার এবং ইসি সচিবও। বৈঠকে মূলত তফসিলের আগে পরের কার্যক্রম, গণভোট আয়োজন সহ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক প্রস্তুতির সবশেষ অবস্থা, মাঠ পর্যায়ের সর্বোচ্চ যোগাযোগ, মতবিনিময়, সমন্বয় সংক্রান্ত সহ বিবিধ বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। এর আগে শনিবার নির্বাচন কমিশন সচিবালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে নির্বাচনের প্রস্তুতিমূলক কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয়। 10 ডিসেম্বর বুধবার রাষ্ট্রপতির সাথে নির্বাচন কমিশনের সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে। এরপরই হতে পারে তফসিল ঘোষণা। নির্বাচনের আগে জাতীয়তাবাদী গণতান্ত্রিক জোট নামে নতুন একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম ঘোষণার প্রস্তুতি চলছে। আগামীকালই আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা। নেতৃত্বে আছেন সাবেক মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ এবং জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু। তাদের দাবি, আওয়ামী লীগের ভোট টানতে নয়, বরং মুক্তিযুদ্ধের মূল্যবোধ, ধর্মীয় আস্থা এবং বাংলাদেশের জাতীয়তাবাদের ভিত্তিতেই নতুন এই ধারা। ইসি মবের ভয়ে স্বাধীন সিদ্ধান্ত নিতে পারছে না বলেও অভিযোগ তাদের। আরিফুর রহমান সবুজের রিপোর্টে বিস্তারিত। ক্ষমতাচ্যুতির পর আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, আর জাপা নিয়ে অস্পষ্টতা কাটেনি এখনো। এমন অবস্থায় অন্তত 15টি দলকে সঙ্গে নিয়ে চলছে জোট গঠনের উদ্যোগ। একটা তৃতীয় ধারার এখন দরকার হচ্ছে, যারা এই ধর্মভিত্তিক রাজনীতি বিশ্বাস করে না বা বিএনপির ব্যাপারে অনেকের রিজার্ভেশন আছে। আমরা আওয়ামী লীগের বিকল্প আমাদের সৃষ্টি করতে যাচ্ছে না, আমরা একটা আইডিওলজি নিয়ে পজিটিভ হয়ে যাচ্ছে, যেখানে মুক্তিযুদ্ধও থাকবে, যেখানে আমাদের ধর্মীয় মূল্যবোধ থাকবে, যেখানে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদ থাকবে। এই জোটে 14 দলের সহযোগী কোনো দল থাকবে না বলে জানান তারা। জাতিটাকে তো এক করতে হবে, এক করা মানে বাকশাল করা না। মানে এখন 2-3টা ভাগ হয়ে বসে আছে। এই জাতীয় ঐক্যটা সৃষ্টি করার প্রচেষ্টা আমরা কেউ নিচ্ছি না। এইটা আমার রাজনীতিটা এইখানে, রাজনীতি বলবো না, চিন্তা ভাবনাটা এইখানে সীমিত। দুই নেতা অভিযোগ করেন, নির্বাচনে অংশ নিতে তাদের আইনি বাধা নেই, কিন্তু নির্বাচন কমিশন মবের চাপে স্বাধীন সিদ্ধান্ত নিতে পারছে না। লেভেল প্লেইং ফিল্ড না থাকলে তারা নির্বাচনে যাবেন না। কেউ না কেউ, কোনো না কোনো শক্তি এদেরকে সমর্থন করছে।
সেই জন্য তারা লাফাচ্ছে। আবার এই কথাও সত্য, যারা স্টিয়ারিং হুইল তাদেরকে আমাকে না বলে নাই, তা আমি কেন বলবো যে আমি নির্বাচন বাধা দিচ্ছে? যারা নিবন্ধিত দল ছিল, আপনি যদি তাদেরকে ডিরেজিস্টার না করেন, আপনি তাদের টাকতে হবে। ইউ ক্যানট ডিসক্রিমিনেট। আমাদের পক্ষে যদি কিছু যায়, তখন কিছু দল আছে যারা বলবে যে ওনাদেরকে নিষিদ্ধ করেন, এই করেন, এই কন্ট্রোভার্সিতে তারা যেতে চাচ্ছে। তাদের অভিযোগ, একটি শক্তিশালী পক্ষ মবে উৎসাহ দিচ্ছে। পালিয়ে যাওয়া আওয়ামী লীগের ভোট নতুন জোটে যেতে পারে এমন শঙ্কায় জাতীয় পার্টিকে বাধা দেয়া হচ্ছে। আওয়ামী লীগের ভোট যেগুলো আছে সেগুলো জাতীয় পার্টির কাছে যাবে, সুতরাং জাতীয় পার্টি নির্বাচনে ভালো করতে পারে সেটা মনে করে এখন আমাকে নির্বাচন করতে দেবে না, তাহলে সবকে বাদ দিয়ে আপনারা নির্বাচন করে নেন। সেটা তো নির্বাচন হবে না, এবং সে নির্বাচন আসলে সাস্টেইনেবল হবে না। এই যে মুহূর্তে আমি আপনার সাথে কথা বলছি, সেই মুহূর্তে তো সকলে না, কেউ কেউ দোষর বলছে, বিধায় একই শাস্তি হতে হবে। এর আগে যারা ছিলেন তারা তো এই কথাই বলছেন, তার আগে যারা আছেন তারা এই প্রক্রিয়া তো একই। সবকিছু ঠিক থাকলে সোমবারই ঘোষণা আসতে পারে জাতীয়তাবাদী গণতান্ত্রিক জোটের। এদিকে লাঙ্গল প্রতীক নিয়ে আদালতে এখনো চলছে বিভক্ত জাতীয় পার্টির দুই অংশের লড়াই। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। ভালো নেই দেশের মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত স্থান আর ইতিহাস সম্বলিত জাদুঘর। রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের স্বাধীনতা জাদুঘর যেন পরিত্যক্ত ভবন, ভেতরে নিকষ আধার আর মেঝে জুড়ে ধ্বংসস্তূপ। অবশিষ্ট নেই মুক্তিযুদ্ধের স্মারকও, পুড়িয়ে ফেলা হয়েছে স্মৃতিচিহ্ন। জাতীয় জাদুঘরের মহাপরিচালক জানালেন, স্থাপনাটি আবারও চালু করতে দীর্ঘ মেয়াদে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এছাড়া বেশ কয়েকটি জেলায় অবহেলিত মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত স্থান ও জাদুঘরও। লুৎফর রহমানের ছবিতে আহমেদ রেজা জানাচ্ছেন বিস্তারিত। সোহরাওয়ার্দী উদ্যান 1971 সালের 7 মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ এবং পাকিস্তানি হানাদার বাহিনীর আত্মসমর্পণের স্থান। এখানেই দেশের প্রথম এবং একমাত্র ভূগর্ভস্থ স্বাধীনতা জাদুঘর, যেটি 2015 সালের 25 মার্চ উদ্বোধন করা হয়েছিল। কিন্তু 5 আগস্টের পর উত্তেজিত জনতার রোষানলে এটি এখন রীতিমতো ধ্বংসস্তূপ। ধ্বংস করা হয়েছে জাদুঘরের সামনের টেরাকোটা, ভেঙে ফেলা হয়েছে বঙ্গবন্ধুর অবয়ব। জাদুঘরের ভেতরে যেখানে একসময় 144টি কাচের প্যানেলে আলোকচিত্র, মুক্তিযুদ্ধের পোস্টার ও সংবাদপত্রের কাটিং প্রদর্শিত হতো, সেখানে এখন শুধুই ধুলার আস্তরণ। চারপাশে তাকালে শুধুই ধ্বংসস্তূপ ও আগুনের ক্ষতচিহ্ন। অফিস কিংবা সিসি ক্যামেরা মনিটরিং রুমের কিছুই অক্ষত নেই। খোয়া গেছে জাদুঘরে সংরক্ষিত মুক্তিযোদ্ধাদের 4টি অস্ত্র। এমনকি 7 মার্চ রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধুর ভাষণের চিত্র, 25 মার্চ কালরাত্রির ইতিহাস কিংবা 16 ডিসেম্বরের বিজয়ের মুহূর্তের বিশাল ফ্রেমের ছবি সবই পরিত্যক্ত, যা মুক্তিযুদ্ধের ইতিহাসের প্রতি অবজ্ঞা হিসেবে দেখছেন অনেকে। ধ্বংসের মুখে পড়া এই স্বাধীনতা জাদুঘরকে আবারও স্বরূপে ফিরিয়ে আনতে বেশ কিছু উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার, যেখানে থাকবে প্রযুক্তি ও আধুনিকতার মেলবন্ধন। লম্বা মেয়াদের পরিকল্পনা আছে যে জাদুঘরটাকে নতুন করে একটা কিউরেশন এবং ডিসপ্লে হবে। এই বিষয়ে যারা আসলে গবেষকরা আছেন বাংলাদেশের, তাদের কাছে আমরা মিউজিয়াম এক্সপ্লেইনার সিরিজ নামে আমরা একটা নতুন প্রোগ্রাম চালু করতে যাচ্ছি, এবং একটা আধুনিক জাদুঘরের যে ধরনের কিউরেশন লাগে সেভাবে আমরা খুব দ্রুতভাবে সাজাচ্ছি এবং উদ্বোধনও করে ফেলতে পারবো খুব তাড়াতাড়ি। অন্তর্বর্তী সরকারের 1.5 বছর পার হলেও মুক্তিযুদ্ধের স্মারক সম্বলিত এই স্থানটি এখন পর্যন্ত রক্ষণাবেক্ষণের কোনো ধরনের উদ্যোগ নেওয়া হয়নি, জানিয়ে বিচলিত অনেকেই। এদিকে গত বছর 5 আগস্ট বরগুনার মুক্তিযুদ্ধ জাদুঘরেও ভাঙচুর চালানো হয়। মুক্তিযুদ্ধ ও ইতিহাস ভিত্তিক 3 শতাধিক আলোকচিত্র, বই, স্মরণিকা ও মুক্তিযোদ্ধাদের কাঠের তৈরি বন্দুক, পোশাক সহ অসংখ্য মূল্যবান সামগ্রী লুট হয়েছে। এই জিনিসগুলো যদি আমরা আগামী প্রজন্মের যারা আছেন তাদের কাছে বার্তাটা পৌঁছাইতে না পারি বা এই চিত্রগুলো তাদেরকে না দেখাতে পারি, তাহলে আমাদের ব্যর্থতা। এটা সংস্কার দরকার, এটা পুনরায় এটা প্রতিষ্ঠিত হওয়া দরকার। আমি আশা রাখবো এখানে জেলা প্রশাসন এটা সংস্কারের জন্য দায়িত্ব নেবে। এছাড়া মুক্তিযুদ্ধের ভয়াল স্মৃতি বহনকারী বরিশালের বৌদ্ধভূমিও এখন পরিত্যক্ত। কীর্তনখোলার তীরে রক্ষণাবেক্ষণের অভাবে বৌদ্ধভূমি কমপ্লেক্সের দেয়ালে আঁকা মুরালগুলোর চারপাশে জমেছে শ্যাওলা। 24-এর 5 আগস্ট বৌদ্ধভূমি কমপ্লেক্সের অনেক নিদর্শনও ভাঙচুর করা হয়েছে।
আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। জাতীয় নির্বাচনে দলীয় মনোনয়ন নিয়ে রাজশাহী 1 আসনে বিএনপির অভ্যন্তরীণ সংকট কাটছেই না। মনোনয়নপ্রাপ্ত নেতার বিরুদ্ধে নানা অভিযোগ তুলে নিয়মিত কর্মসূচি পালন করছেন একাংশের নেতাকর্মীরা। তাদের দাবি, এই আসনে জামায়াতের শক্তিশালী প্রার্থীর বিপরীতে জিততে হলে বিএনপির প্রার্থী বদল করতে হবে। এই আগুনে ঘি ঢেলেছে সম্প্রতি তাদের কর্মসূচিতে হামলা সংঘাতের ঘটনা। তবে মনোনয়নপ্রাপ্ত নেতার সমর্থকরা বলছেন, তফসিল ঘোষণা হলেই মিটে যাবে নিজেদের দ্বন্দ্ব। দলের ঘোষিত তালিকায় আগামী জাতীয় নির্বাচনে যাকে প্রার্থী করা হয়েছে তার বিরুদ্ধে অবস্থান নিয়েছে বিএনপির একটি অংশ। নিয়মিত এসব কর্মসূচিকে ঘিরে রাজশাহী 1 আসনে বেড়েছে রাজনৈতিক উত্তাপ। সম্প্রতি এমন এক কর্মসূচিতে হামলাকে কেন্দ্র করে দলের অভ্যন্তরীণ সংঘাতের ঘটনা বাড়িয়েছে উদ্বেগ। তানোর গোদাগাড়ী উপজেলা নিয়ে গঠিত রাজশাহী 1 আসনটি সব দলের জন্যই রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। সে কারণে এই আসনে সব দলই চেষ্টা করে নিজেদের হেভিওয়েট প্রার্থীকে মনোনয়ন দিতে। এর আগে আসনটি থেকে টানা 3 বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন বিএনপির প্রয়াত নেতা ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হক। এবার তালিকায় রয়েছে তার ভাই অবসরপ্রাপ্ত মেজর জেনারেল শরীফ উদ্দিনের নাম। স্থানীয় নেতাকর্মীদের এক অংশের দাবি, দীর্ঘ আন্দোলন সংগ্রামে তার কোনো অবদানই ছিল না। যাকে নমিনেশন দিয়েছে তাকে আসলে তৃণমূল চাচ্ছে না। 16 বছরের আন্দোলন সংগ্রামে যে যাদেরকে আমরা পেয়েছি মনোনয়ন প্রত্যাশী ধানের শীষের, তারা মনোনয়ন সম্ভব প্রার্থী হয়নি। তবে সমর্থকরা বলছেন, শুধু শরীফ উদ্দিনই নন, তার পুরো পরিবারের অবদানেই চাঙা হয়েছে বিএনপির রাজনীতি। প্রার্থী অনেকেই থাকতে পারে, কিন্তু দল যাকে নমিনেশন দেবে তার পক্ষেই কাজ করতে হবে। তারা একটু চেষ্টা করছে যে এটা করলে মনে হয় আমার দৃষ্টিটা হয়তো বা জনাব তারেক রহমান বা পার্টির হাইকমান্ডের দিকে পড়বে। জামায়াতে ইসলামী এই আসনে প্রার্থী করেছে দলের কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমির মুজিবুর রহমানকে। শরীফ উদ্দিনের সমালোচকরা বলছেন, এই হেভিওয়েট প্রার্থীকে হারাতে হলে বিএনপির প্রার্থী বদল করতে হবে। প্রার্থী যেটা ঘোষণা করেছে সেটা তো মহাসচিব সাহেব বলেছেন এটা সম্ভাব্য প্রাথমিক। 5 আগস্টের পরে উনি এই বিএনপিতে হঠাৎ করে দেখছি তার আগমন। এই আসার পরে তাকে দেখতে পাচ্ছি মাঠে নমিনেশন সম্ভাব্য প্রার্থী হিসেবে তাকে দিয়েছে। বিএনপির অন্য অংশটি বলছে, শরীফ উদ্দিনের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে তার বিরুদ্ধে চালানো হচ্ছে অপপ্রচার। হাজার হাজার নেতাকর্মী রয়েছে, সেখানে গোটা 20-25 জন গিয়ে একটি সিন ক্রিয়েট করলো, 25 জন গিয়ে একটি টায়ার জ্বালালো। এটি আসলে দৃষ্টি আকর্ষণের জন্য একটি কাজ করেছে তারা। এখন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল শরীফ উদ্দিন এক বাক্যে আমরা তার পক্ষে কাজ করছি। শরীফ উদ্দিনের সমালোচনাকারী অংশটি যাকে সামনে নিয়ে আসছেন সেই মনোনয়ন প্রত্যাশী নেতা নিজে দলীয় ঘোষণার বাইরে কোনো মন্তব্য করতে রাজি নন। যেনাকে প্রাথমিকভাবে মনোনীত করা হয়েছে ওনাকে মানুষ ওইভাবে মেনে নিতে পারছে না। যদি চূড়ান্ত মনোনয়নের ক্ষেত্রে আমাকে মনোনীত না করে তাহলে হয়তো এখান থেকে কাঙ্ক্ষিত রেজাল্ট আনা অনেক কঠিন হবে। অন্যদিকে বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচনী কর্মকাণ্ড শুরু করা শরীফ উদ্দিন আশাবাদী, তফসিল ঘোষণার পর সবাই তার পক্ষেই কাজ করবে। তারা তো ধানের শীষের বাইরে কেউ যাবে না, এটা তো নিশ্চিত, কারণ তারা প্রত্যেকেই ধানের শীষের একনিষ্ঠ কর্মী। সো আমি বিশ্বাস করি যে সবাই নিজ নিজ বোধোদয় হবে এবং সময় মতো তারা অবশ্যই ধানের শীষের পক্ষে এসে একসাথে কাজ করবে। তারিক মাহমুদ, যমুনা নিউজ, রাজশাহী। দেশের বিভিন্ন প্রান্তে জেঁকে বসেছে শীত। সর্ব উত্তরের তেঁতুলিয়ায় আজ তাপমাত্রা 10.5 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। শীতের আরও খবর জানার চেষ্টা করব। নগর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শফিক ছোটন। শফিক, জানাবেন, ঢাকায় তো তেমন একটা শীত অনুভূত হচ্ছে না, আপনার সেখানকার খবর জানাবেন। প্রকৃতিতে শীতের আমেজ কেমন দেখছেন আপনি, এবং শীতজনিত বিভিন্ন রোগবালাই তো এখন বাড়ার কথা, জেলা এবং আশপাশের এলাকায় কি অবস্থা রয়েছে? ঈশাত, ক্রমেই শীতের যে তীব্রতা সেটি জেঁকে বসছে এবং এই মুহূর্তে নওগাঁ সহ পার্শ্ববর্তী যে জেলাগুলো আছে সেই জেলাগুলোতে সকালবেলা কুয়াশাচ্ছন্ন প্রকৃতি থাকছে এবং বেশ বেলা অবধি অর্থাৎ 9টা-10টা পর্যন্ত কুয়াশা থাকছে। আজকেও ঠিক সেরকমই আমরা দেখছি। অগ্রহায়ণের এই সময়টাতে আসলে প্রতি বছর যে বিষয়টি লক্ষ্য করা যায়, শীতের আমেজে ধান কাটামারায় চলে, পাশাপাশি
যে মাঠের যে পরিস্থিতি সেটি হচ্ছে যে নতুন ফসল ঘরে ওঠে, কিন্তু কিছু ফসল নতুন করে চাষিরা বুনতে শুরু করেন, সেগুলো বেশ ক্ষতির মুখে পড়ে এই কুয়াশাচ্ছন্ন প্রকৃতির কারণে এবং ঠান্ডা জনিত বিভিন্ন কারণে। আজকের প্রকৃতিতে আসলে কুয়াশাচ্ছন্ন প্রকৃতি দেখা যাচ্ছে এবং শীতের তীব্রতা কিছুটা বেড়েছে, বাতাসের গতিবেগ বেড়েছে। এই ঠান্ডা বাতাসের কারণে আসলে শীতের তীব্রতা বাড়ছে এবং দিনকে দিন এই তীব্রতা আরো বাড়বে এমনটি আবহাওয়া অফিস বলছে। আবহাওয়া অফিসের তথ্য মতে আজকে তাপমাত্রা 12 ডিগ্রি সেলসিয়াস নওগাঁয়, এবং গত কয়েকদিনের রেকর্ডে যদি বলি 10 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই উঠানামা করছে। এবং এই শীতের তীব্রতার কারণে বিশেষ করে ঠান্ডা জনিত রোগে আক্রান্ত হচ্ছে শিশু এবং বয়স্করা। তারা যারা আক্রান্ত হচ্ছে তারা হসপিটালে চিকিৎসা নিচ্ছে এবং হসপিটালে আমরা খবর নিয়ে দেখেছি যে কয়েকদিনে আসলে ঠান্ডা জনিত রোগে আক্রান্তের সংখ্যা বেড়েছে এবং রোগীর সংখ্যা বেড়েছে। সেই সাথে যারা হসপিটালে ভর্তি হয়েছেন তারা তো আছেনই, এর বাইরে অনেকেই কিন্তু আমরা দেখেছি যে হসপিটালের চিকিৎসা নিয়ে তারা বাড়ি ফিরে তারা কিন্তু এই বিভিন্ন ঠান্ডা জনিত রোগে আক্রান্ত হয়ে আছেন। বিশেষ করে সর্দি, কাশি এবং শিশুদের নিউমোনিয়া আক্রান্ত হচ্ছেন। বয়স্কদের বাত ব্যথা বা শরীরে যে ধরনের অস্বস্তিদায়ক যন্ত্রণাদায়ক যেসব অসুখ হয় এই ঠান্ডা জনিত কারণে, সেগুলো কিন্তু আমরা দেখছি। সব মিলিয়ে আসলে শীতের যে প্রকোপ সেটি যেমন জেঁকে বসে, তেমনি কিন্তু সেটি প্রভাব ফেলছে কৃষিতে এবং জনজীবনে। আমরা দেখছি যে কয়েকদিন ধরে শিশির সিক্ত সকাল, শিশির বেশ পড়ছে এবং সকাল সকাল যারা ঘর থেকে বের হচ্ছেন তারা ঠান্ডা জনিত মোটা কাপড় অর্থাৎ জ্যাকেট, সোয়েটার, চাদর এগুলো গায়ে নিয়েই কিন্তু বের হতে হচ্ছে, না হলে এই শীত নিবারণ করা খুব কঠিন হয়ে পড়বে। পাশাপাশি চিকিৎসকরা পরামর্শ দিচ্ছেন যে ঠান্ডা জনিত রোগে আক্রান্তের হাত থেকে রক্ষা পেতে এবং এই শীতে সুরক্ষিত থাকবার জন্য বিশেষ করে গরম জাতীয় খাবার খাওয়া, ঠান্ডা খাবার না খাওয়া এবং বাসি খাবার পরিহার করা, এমনটি তারা কিন্তু পরামর্শ দিচ্ছেন। পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে একটা প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং স্থানীয়দের মধ্যেও একটা প্রস্তুতি আমরা দেখছি যে এই শীত নিবারণ করতে কিংবা শীত থেকে সুরক্ষায় গরম কাপড়ের যে সংস্থান করা বা গরম কাপড়ের যে চাহিদা মেটানো, সেটিতে এক ধরনের প্রস্তুতি আমরা দেখছি। প্রতি বছর সরকারিভাবে এবং বেসরকারিভাবে বিভিন্ন সংস্থা থেকে শীত বস্ত্র বিতরণ করা হয়। বিশেষ করে যারা দরিদ্র বা নিম্ন আয়ের মানুষ, ছিন্নমূল মানুষ, তাদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়। এবছর কিন্তু এখন পর্যন্ত আমরা শীত বস্ত্র বিতরণের কোনো খবর পাইনি কিংবা শীত বস্ত্র বিতরণ করতে আমরা দেখিনি। তবে খবর আপনি দেখেননি। অনেক ধন্যবাদ আপনাকে শফিক ছোটন। বিশ্বের বিভিন্ন দেশ থেকে চট্টগ্রামে আসছে শীতের পুরাতন কাপড়ের গাইড, যা সরবরাহ হচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে। এসব কাপড়ের প্রধান ক্রেতা নিম্ন আয়ের মানুষ। নামি দামি ব্র্যান্ডের পোশাক মেলে এই পুরাতন কাপড়ের গাইডে। অল্প টাকায় শীতের উপশম হয় এসব কাপড়ে। চীন, জাপান, কোরিয়া থেকে আমদানি করা শীতবস্ত্রের মজুদ খাতুনগঞ্জের আড়তে। সোয়েটার, জ্যাকেট, কম্বল সহ পুরনো এসব কাপড় সরবরাহ হচ্ছে কিশোরগঞ্জ, জামালপুর, রাজশাহী সহ দেশের উত্তরাঞ্চলে। ফুটপাত কিংবা ফেরিওয়ালার গাড়িতে সস্তায় বিক্রি হওয়া এসব শীতবস্ত্রের মূল ক্রেতা নিম্ন আয়ের মানুষ। উত্তরাঞ্চল থেকে বিভিন্ন পার্টিরা আসতেছে, এখনো তো শীতের শুরু, আসতেছে আলহামদুলিল্লাহ সবাই। আলহামদুলিল্লাহ মোটামুটি সেলও হচ্ছে এবং রেট আগের থেকে মোটামুটি তুলনামূলক কম এবছর। খাতুনগঞ্জ থেকে সারা বাংলাদেশে যাই, এগুলো মনে করেন 5,000-7,000 টাকায় গাইড মানে গরিব মানুষ এগুলো নিয়ে আপনার মনে করেন কোনো মতো বিক্রি করে খাই আর। গরিব মানুষের পোশাক আমরা ইম্পোর্টাররাও আমাদের থেকে সীমিত লাভ করিয়া দেয়, আমরাও আবার সীমিত লাভ করিয়া যারা নিতে আসে তাদের দেই। পুরাতন কাপড়ের শতাধিক পাইকারি দোকান এবং আড়ত আছে খাতুনগঞ্জে। স্থানীয় ভাষায় এগুলোকে গাইড বলা হয়। শীত পড়তে শুরু করায় বেচাকেনাও কিছুটা শুরু হয়েছে। শীতের একটা আওয়াজটা এখনো মাত্র শুরু, তো হিসাবে আমরা আশা করতেছি ইনশাল্লাহ ভালো কিছু মানে সেল আসবে। যেগুলো চায়না এগুলা কম দামের মধ্যে আছে, আর যেগুলো তাইওয়ান আগে যেরকম দাম বাড়তো সেরকম দাম বাড়ে না, মোটামুটি নাগারের মধ্যে আছে এবছর পুরাতন কাপড়। গার্মেন্টসের একটা জ্যাকেট যদি মার্কেটে যদি 1000 টাকাতে পায়, তাহলে এখানে মনে করেন একটা 300 টাকাতে পাইতেছে বা 400 টাকাতে পাইতেছে, ডিসকাউন্ট অনেক হইতেছে না। এবছর এখন পর্যন্ত প্রায় 700 কন্টেইনার পুরাতন শীতের কাপড় আমদানি করা হয়েছে। চাহিদা বেশি থাকলেও এলসি জটিলতায় এসব পণ্য আমদানি করতে পারছেন না আমদানিকারকরা। সরকারি কিছু রেস্ট্রিকশন আছে, আমাদের লাইসেন্স ওরা কমিয়ে দিয়েছে,
যার কারণে আর এলসি সংকটের কারণে আমরা আসলে হিমশিম খাচ্ছি। এরপর এই যে ফোর্টে বিভিন্ন ফাইন সহ ড্যামারেজ বৃদ্ধির কারণে আমরা এফেক্টেড হচ্ছি, যার কারণে মাল কম আসতেছে। এছাড়াও নগরের নিউ মার্কেট, হকার্স মার্কেট, ফুটপাত সহ বিভিন্ন স্থানে শীতের কাপড় বিক্রি শুরু হয়েছে। দাম কম হওয়ায় নিম্ন ও মধ্য আয়ের ক্রেতাদের পছন্দের জায়গা এসব। যেটা আমি দাম করছি 400 টাকা, এটা মার্কেটে গেলে এটা 1400 টাকা লাগবে কিনতে, তাই আমি এই জন্য এই জায়গায় হাতে লাগালে তারপর একটু দিই, সেকেন্ড হ্যান্ড কাপড় হিসেবে একটু বেশি যাচ্ছে আর কি। বছর কাস্টমার বেশি হয়, হয়তো দেখা যেতেছে যে ঠান্ডা পড়তে মানে এই মুহূর্তে কাস্টমার এই মুহূর্তে বেশি আছে, ঠান্ডা পড়লে আরও কাস্টমার বেশি হবে। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। গার্মেন্টসের ঝুট কাপড় পাল্টে দিয়েছে সিরাজগঞ্জের 40,000 মানুষের ভাগ্য। জেলার কম্বল পল্লী হিসেবে খ্যাত গাজীপুরে 3 দশক ধরেই বানানো হচ্ছে শীতবস্ত্র আর কম্বল। দেশজুড়ে সাশ্রয়ী মূল্যে বিক্রি হয় এসব পণ্য। স্থানীয় কারিগর ও ব্যবসায়ীদের দাবি, স্বল্প সুদে ঋণসহ ব্যবসায়িক প্রসারে নেওয়া হোক কার্যকরী উদ্যোগ। ঝুট বা ফেলনা কাপড় থেকেই ঘুরছে বিশাল জনগোষ্ঠীর ভাগ্যের চাকা। কম্বল বুনে স্বাবলম্বী সিরাজগঞ্জের 40,000 মানুষ। শীত আসার আগেই কর্মব্যস্ত গাজীপুর কম্বল পল্লী। গার্মেন্টসের পরিত্যক্ত কাপড় দিয়ে উপজেলার 25 থেকে 30টি গ্রামে চলে কম্বল বোনা, যা সাশ্রয়ী দামে বিক্রি হয় অনলাইন অফলাইনে। চায়না কম্বল, 1 পার্ট কম্বল, 2 পার্ট কম্বল, 3 পার্ট কম্বল, এইগুলো না আমাদের এই জায়গায় তৈরি হয়। আমাদের গ্রাম অঞ্চলে যত মা বোনেরা আছে তাদেরকে যারা সংসারের ফাঁকে ফাঁকে কাজ করে তারা মাসে 4-5 হাজার টাকা ইনকাম করে, তারা খুবই ভালো চলে। 3 দশকেরও বেশি সময় ধরে চলছে এই কর্মযজ্ঞ। প্রতি শীতে গাজীপুর থেকেই প্রায় 300 কোটি টাকার কম্বল বিক্রি করা হয়, কিন্তু রয়েছে ঋণ ও ব্যাংকিং জটিলতা, যা নিরসনের জোরালো দাবি তুলেছেন ব্যবসায়ীরা। সরকার যদি আর্থিক লোনের দিকে যদি কিছু সহযোগিতা করত, তাহলে আমাদের জন্য খুবই উপকার হতো। আমাদের এই মালগুলো মোটামুটি বলা চলে সারা বাংলায় সেল হয়। তারা ইম্পোর্ট করেন এবং তাদের কাছ থেকে আমরা সেই কম্বলগুলো সংগ্রহ করি। দেশের সবচেয়ে কম দামে বাচ্চাদের তৈরি পোশাক, বড়দের পোশাক, কম্বল সবকিছু আমরা সরবরাহ করে থাকি। অর্থনৈতিক সমৃদ্ধি এবং শিল্পের প্রসারে নানা উদ্যোগ নেয়ার দাবি তুলেছে চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে, বাংলাদেশ ব্যাংকের কাছে যে স্বল্প সুদে এই শিল্পে ঋণ দিতে হবে। তাদের নিরাপত্তার জন্য সেখানে একটি পুলিশ ক্যাম্প করা দরকার এবং এই এলাকায় একটি নিরাপত্তার ব্যবস্থা করা দরকার। গুণে মানে ভালো হওয়ায় এই ব্যবসাকে আরও প্রসারিত করার আকাঙ্ক্ষা ও উদ্যোগের কথা বলেছেন জেলার রাজনীতিকরা। বড় বড় মেশিন, সুতার ব্যাপারে, উলের ব্যাপারে সরকারের কাছ থেকে একটা সাহায্য করলে এটা সত্যি সত্যি এটা ইন্ডাস্ট্রিতে পরিণত হবে। উত্তরবঙ্গ সহ সারা বাংলাদেশে উপকৃত হবে। সাধারণত জুলাই থেকে গাজীপুরে কম্বল ও শীতবস্ত্র তৈরির কাজ শুরু হয়, যা চলে জানুয়ারি পর্যন্ত। বাকি সময় কারিগররা যুক্ত থাকেন অন্যান্য পেশায়। বাহারি এসব পণ্য মানভেদে 70 থেকে 6,000 টাকায় বিক্রি হয়। আফরোজা লামিয়া, যমুনা নিউজ। পাবনায় একটি স্কুলে জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ ভবনে বছরের পর বছর ধরে চলছে শিক্ষা কার্যক্রম। দেশজুড়ে ভূমিকম্পনের পর বড় দুর্ঘটনার আতঙ্কে শিক্ষার্থীরা। ভবন ধসের আশঙ্কায় বিদ্যালয়ে আসতে দেখা দিয়েছে অনীহা। শিক্ষকরা বলছেন, কক্ষ সংকটে ক্লাস স্থানান্তর করা সম্ভব হচ্ছে না। স্কুল ভবন যেন মৃত্যু ফাঁদ, যে কোনো সময় ভেঙে পড়ার শঙ্কা নিয়েই চলছে পাঠদান। দেশ স্বাধীন হওয়ার বছরখানেক পর টিনের ঘরে শুরু হয় ভুলবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের কার্যক্রম। 1980 সালে 7 কক্ষের একতলা ভবন নির্মাণ হয়। সেই ভবন এখন ব্যবহারের অনুপযোগী। এরই মধ্যে পরিত্যক্ত হয়েছে ঝুঁকিপূর্ণ 2টি কক্ষ। বাকি 5টিতে কোনো রকমে 7ম থেকে 10ম শ্রেণীর ক্লাস নিচ্ছেন শিক্ষকরা। তবে সাম্প্রতিক ভূমিকম্পের পর সেখানেও আসতে ভরসা পাচ্ছে না ছাত্রছাত্রীরা। বিল্ডিং ভেঙে ভেঙে পড়ে, আমাদের ভয় লাগে যে কখন এসে আমাদের ক্ষতি করে। ভূমিকম্পের পরে আমাদের বাচ্চারা বিদ্যালয়ে আসতে চাচ্ছে না। আমরা অভিভাবক হিসাবে ঝুঁকির মধ্যেই থাকি যে আমাদের কোন বাচ্চা না জানি কখন কান্না করতে করতে বাসায় আসে। এমপিওভুক্ত বিদ্যালয়টিতে 11 জন শিক্ষক কর্মরত, শিক্ষার্থী 400-র বেশি। 2005 সালে 3তলা ভবন নির্মাণ করে দেয় সরকার। সেখানে অন্যান্য শ্রেণীর ক্লাস আর প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হয়। কক্ষ সংকটে একতলা ভবনটি থেকে কার্যক্রম সরিয়ে নিতে পারছে না স্কুল কর্তৃপক্ষ।
একদিন ক্লাস 9-এর রুমে ক্লাস নিচ্ছিলাম, তো হঠাৎ করে ছাদ ধাপাস করে অনেকখানি ভেঙে পড়ে গেল। তো অল্প একটু থেকে বাচ্চারা বেঁচে গেল। কয়েকটা ক্লাস তো করাই যায় না এবং কয়েকটা ক্লাস চলছে এবং সে কয়েকটা ক্লাস রীতিমতো ঝুঁকিপূর্ণ। এখন অ্যাকোমোডেশন না থাকায় ওখানেও ক্লাস করা লাগছে। শিক্ষকরা বলছেন নতুন ভবনের জন্য বিভিন্ন দপ্তরে আবেদন করা হয়েছে। সাম্প্রতিক ভূমিকম্পের পরে আমরা বিদ্যালয়ে মিটিং করেছি, অভিভাবক সদস্য এবং শিক্ষক মণ্ডলদেরকে নিয়ে মিটিং আমরা বিভিন্ন দপ্তরে নতুন ভবনের জন্য আবেদন করেছি। ছাত্রছাত্রীরা আতঙ্কগ্রস্ত এবং তারা শ্রেণীকক্ষে ক্লাস করতে চাচ্ছে না এবং তাদের অভিভাবকরা পর্যন্ত তাদের পাঠাতে চাচ্ছে না। নতুন ভবন নির্মাণে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। ভূমিকম্পেরও তো একটা প্রবণতা দেখা যাচ্ছে, এই সময় আসলে এসব নিয়ে ভাবার সুযোগ আছে। তো অবশ্যই আমরা প্রশাসনের পক্ষ থেকে আমরা ব্যবস্থা নিব এবং আমাদের দিক থেকে সর্বোত্তক সহযোগিতা থাকবে। জরাজীর্ণ বিদ্যালয়টি পাবনার সাঁথিয়া উপজেলার ভুলবাড়িয়া ইউনিয়নে অবস্থিত। সাবরিনা লিজা, যমুনা নিউজ। এনইআইআর পদ্ধতি চালুর আগে সেট আমদানি এবং উৎপাদন পর্যায়ে শুল্ক হার সংস্কারের দাবি ব্যবসায়ীদের। তাদের শঙ্কা, বর্তমান শুল্ক কাঠামো বিদ্যমান রেখে এই পদ্ধতি কার্যকর করা হলে বিপর্যয়ে পড়বে এই খাতের ব্যবসায়। চড়া দামে সেট কিনতে হবে গ্রাহকদের। অন্যদিকে পদ্ধতিটি চালুর পর ব্যবসায়ীদের কাছে বিনা শুল্কে আসা মজুতকৃত বিপুল পরিমাণ হ্যান্ডসেট বৈধ করার সুযোগ চান তারা। দাবি জানিয়েছেন হ্যান্ডসেট আমদানি সবার জন্য উন্মুক্ত করে দেয়ার। আগামী 16 ডিসেম্বর থেকে কার্যকর হচ্ছে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিফিকেশন রেজিস্টার বা এনইআর সিস্টেম। সরকারের ঘোষণা অনুযায়ী এই সিস্টেম চালুর পর থেকে শুল্ক ফাঁকি দিয়ে দেশে আনা কোনো হ্যান্ডসেট আর নেটওয়ার্কে সচল হবে না। সম্প্রতি নিয়ন্ত্রক সংস্থার এমন ঘোষণায় মোবাইল হ্যান্ডসেট বিক্রির সাথে জড়িত ব্যবসায়ীদের মাঝে দেখা দিয়েছে উদ্বেগ। এনইআর সিস্টেম চালুকে স্বাগত জানালেও এর পদ্ধতিগত সংস্কারের দাবি জানিয়েছেন তারা। অন্যথায় 60% বেশি শুল্ক পরিশোধ করে সেট আমদানি করা হলে ধস নামবে হ্যান্ডসেট বিক্রিতে। এটা আসলে বিভিন্ন বর্ডারের মাধ্যমে আসে, বিভিন্ন লোকের মাধ্যমে আসে। ওই প্রোডাক্টগুলো আমরা এখানে ক্রয় করতে করতে পারতেছি। তা আমরাও চাই সেটা বৈধ পথে আসুক। আমরা সরকারে ব্যাট দিব, বাট 17 টাকা ব্যাট দিতে ক্ষেত্রে সেক্ষেত্রে আমাদের জন্য সেটা বেশি হয়ে যায়। আমরা চাই না এত টাকা ব্যাট ট্যাক্স দিয়ে আর কি আমরা ব্যবসা করতে পারবো এখানে। যদি 16 তারিখে এই সিস্টেমটা কার্যকর হয়ে যায় তাহলে এই যে বিশাল একটা মোবাইলের বাজার বাংলাদেশে তৈরি হয়েছে এটা পুরোপুরি ধূলিসাৎ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। বর্তমানে দেশে চালু আছে বৈশ্বিক 17টি ব্র্যান্ডের হ্যান্ডসেট সংযোজন কারখানা। এসব কারখানায় যন্ত্রাংশ আমদানিতে শুল্ক পরিশোধ করতে হয় 17 থেকে 20% পর্যন্ত। তাই হ্যান্ডসেটের দাম কমাতে দেশে উৎপাদিত এবং আমদানি দুই খাতেই শুল্ক হার সহনীয় পর্যায়ে নামিয়ে আনার দাবি ব্যবসায়ীদের। বর্তমান লোকাল যে ম্যানুফ্যাকচার যারা আছে তাদের সাথে যদি আমাদের ম্যাচ না হয় তাহলে তো আমরা মার্কেটেই টিকতে পারবো না। এনইআর সিস্টেমটাকে বাস্তবায়ন করুক, তাও আমরা চাই, কিন্তু সেটা হচ্ছে প্রত্যেকটা স্টেক হোল্ডারের সাথে বসুক। কারণ এটা তো অনেক বড় বাজার, সবাইকে ওপেন ব্যবসা করার ব্যবস্থা করে দেখ, এমনভাবে ওপেন করে দেখ আমরা যেন সবাই প্রোডাক্ট করতে পারি, প্রোডাক্ট আনতে পারি। ব্যবসায়ীদের দাবির প্রতি ইতিবাচক সরকার, বাস্তবায়ন করা হবে পর্যায়ক্রমে। তবে 16 ডিসেম্বরের পর ব্যবসায়ীদের কাছে মজুদ বিপুল পরিমাণ হ্যান্ডসেটের কি হবে তা নিয়ে আলোচনা চলছে এনবিআর ও বিটিআরসির। আমাদের এখান থেকে এনলিস্টমেন্ট নেবে, আমাকে বলবে কোত্থেকে সেটগুলো এনেছে, এই সেটগুলো অরিজিনাল কিনা। ও যদি আমাকে অরিজিনাল আইএমএ নাম্বার দেয়, এই আইএমএ নাম্বারটা আমি যদি আমার সিস্টেমে আপলোড করে নেই, ওটা বৈধ হয়ে গেল। দেন এই বৈধতার কনসিকুয়েন্স হচ্ছে যে ব্যবসায়ীর জন্য কনসিকুয়েন্স হচ্ছে ওকে ট্যাক্স পে করতে হবে কি হবে না, যদি হয় কতটুকু করতে হবে। দিস ইজ এন্টায়ারলি একটা সরকারের সিদ্ধান্ত। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী এনইআর সিস্টেম চালুর পর 16 ডিসেম্বরের আগে গ্রাহকদের হাতে সচল থাকা বৈধ বা অবৈধ কোনো হ্যান্ডসেটই বন্ধ করা হবে না। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। দক্ষিণ আফ্রিকার একটি পানশালায় গোলাগুলিতে নিহত হয়েছে শিশুসহ কমপক্ষে 11 জন। দেশটির প্রিটোরিয়া শহরে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, অবৈধ এই পানশালায় হঠাৎই অস্ত্র হাতে ঢুকে পড়ে 3 জন। কিছু বুঝে ওঠার আগেই এলোপাতাড়ি গুলি চালানো শুরু করে তারা। নিরাপত্তা বাহিনীর বিবৃতিতে এই ঘটনায় আরও 14 জনের গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে। এখনও জানা যায়নি হামলাকারীদের নাম বা পরিচয়। স্পষ্ট নয় হামলার মোটিভও। অস্ত্রধারীদের ধরতে জোরালো অভিযান চালাচ্ছে পুলিশ।
ক্যারিবিয়ান সাগরে চলমান উত্তেজনার মাঝেই পুয়ের্তো রিকোতে সামরিক মহড়া চালানোর প্রস্তুতি নিচ্ছে মার্কিন সেনারা। শনিবার অত্যাধুনিক সব সরঞ্জাম ও যুদ্ধাস্ত্র নিয়ে পুয়ের্তো রিকোর পন্স উপকূলে অবস্থান নেয় মার্কিন সেনাদের একটি ইউনিট। উপকূলের কাছাকাছি সান্তিয়াগো সামরিক ঘাঁটিতে অবস্থান করবে তারা। সেখান থেকেই চালানো হবে মহড়া। ভেনেজুয়েলাকে চাপ প্রয়োগে ক্যারিবিয়ান সাগরে একের পর এক অভিযান চালাচ্ছে যুক্তরাষ্ট্র। এর মাঝেই এলো সামরিক মহড়ার ঘোষণা। দাবি, মাদক পাচার রোধেই এসব তৎপরতা। ক্যারিবিয়ান সাগরে একযোগে সামরিক ও নৌ মহড়া চালানোর প্রস্তুতি নিচ্ছে এসব মার্কিন বাহিনী। দর্শক, এই ছিল যমুনা নিউজের আপডেটগুলো। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।